আওয়ামী লীগকে পুনর্বাসনকারীরা গণশত্রুতে পরিণত হবে, মানবাধিকার দিবসের গণজমায়েতে নাহিদ ইসলাম। র‍্যাব বাতিলের সুপারিশ, বিএনপির ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে, তারেক রহমান। হাসিনা রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। ৬ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ৮৮ মামলায় ৭০ জন গ্রেফতার, প্রেস উইং। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টাকারীরা গণশত্রুতে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্কে থাকবে ন্যায্যতার ভিত্তিতে, আর ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় আরোহণকারীরা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন বক্তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই, বাবার হাতটা ধরতে চাই। বাবা এখন দেখতে কেমন এটা আমরা কেউ এখন জানি না। পিতাহারা সন্তান, সন্তানহারা মা কিংবা ভাইয়ের অপেক্ষায় থাকা বোনের চাপা কান্নায় ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ উদ্যান। এমনও হাজারো বুকচেরা আর্তনাদ, দুমড়ে মুচড়ে থাকা কষ্ট আর অসহায়ত্বের বোবা বেদনাগুলোতে ভারী হয় সমবেত মানুষের হৃদয়। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর শৃঙ্খলে শিকল ভেঙে প্রথমবারের মতো গুম খুনের শিকার পরিবারগুলো মায়ের ডাকের আয়োজনে জড়ো হয় সোহরাওয়ার্দী উদ্যানে। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিও। তাদের বক্তব্য অভিন্ন, হতে হবে আওয়ামী লীগের বিচার। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। ৭১কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। সমাবেশে যোগ দেয় বিএনপি, জামাত সহ সমমনা ডান বাম সব পন্থীরা। বক্তারা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে বিদায় করতে হবে আওয়ামী লীগকে, সংস্কারের মাধ্যমে বিনির্মাণ করতে হবে রাষ্ট্র। সমস্ত খুন, গুম, হত্যা, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনের রক্তের যে কালো ছাপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে, সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। এই ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে। সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব, আমরা কখনো থেমে থাকব না। প্রতিবেশীর মতো আচরণ করতে ভারতের প্রতি সতর্ক বার্তা দেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান, জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, এই যে সীমান্তে হত্যা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। দেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মত সবার। খুব ছোট আকারে হতো। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোনো বড় নেতার হুকুমে জুলাই অভ্যুত্থান হয়নি,
বরং দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিপ্লব সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেয়া কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা। এ সময় তিনি নারী শিক্ষার্থীদের নিজেদের ও দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উৎসাহ দেন এবং তাদের নানা দাবির কথা শোনেন। বলেন, মেয়েরা নতুন ভূমিকায় দেশ গড়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। জুলাই বিপ্লবে দেশের নারীরা যেভাবে ভূমিকা রেখেছিল সেই অনুপ্রেরণাকে ধারণ করে বড় স্বপ্ন অর্জনের আহ্বান জানান তিনি। হালকাভাবে বলছি না জিনিসটা, আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু অভ্যুত্থান হয়েছে, বহু রকমের হয়েছে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস। এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে, এরকম প্রোগ্রাম দিতে হবে, কিছুই করে না। তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছো এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না, তাই না? তোমরা নিজেরা এগিয়ে এসছো যে আমরা আছি, এটা আমাদের দাবি, আমাদের জিনিস। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করতে পুলিশ কমিশন গঠন, স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনে সহায়তার জন্য নাগরিক কমিটি গঠন, দেশ বিদেশে র্যাব বাহিনী সমালোচিত হওয়ায় বাহিনীটিকে বিলুপ্তের সুপারিশ সহ পুলিশ প্রশাসন সংস্কারে 5 দফা সুপারিশ করেছে বিএনপি। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, পুলিশের গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, কার্যক্রম সমন্বয় সহ পুলিশকে একটা নিরপেক্ষ বাহিনী করতেই বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ দেয়া হয়। প্রত্যেকটা স্তরে আমরা বিভিন্ন মতামত, বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদেরকে সন্নিবেশ করে একটা নিউট্রাল ফোর্স হিসাবে গঠন করতে চাই। তারপরে ইভেন গ্রামাঞ্চলেও সেখানেও সব জনগণ, মানে জনগণের সাথে পুলিশ বাহিনী যেন দূরত্ব না থাকে, হ্যান্ড ইন গ্লোভ যেটাকে বলে, এইভাবে আমরা ক্লোজলি তাদের কর্মকাণ্ড মনিটর করব, তাদেরকে সহায়তা করব। মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের মধ্যে পরিবর্তন আনতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উপহার দিতে চায় বিএনপি। কুমিল্লা বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লার মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে কুমিল্লা নগরীর রাজাপাড়া ফানটাউনে দিনব্যাপী কর্মশালার আয়োজন বিএনপির। উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা চালু। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, রাষ্ট্র সংস্কারে নতুন কোনো প্রস্তাব থাকলে তাও গ্রহণ করা হবে। প্রতিবার বলেছি 31 দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটিকে কোনো রকম পরিবর্তন করা যাবে না। বেটার যেটির পসিবিলিটি আছে আমরা অবশ্যই সেরকম প্রস্তাব গ্রহণ করব। পরে দেয়া সমাপনী বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরিবর্তন এনে জন আস্থা নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানান। আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি, আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। বিগত 15 বছর গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল, এখনো সম্ভাবনা আছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীরা মানুষের ভোটাধিকার সহ সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। এখন দরকার জবাবদিহিতার সরকার। আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি, নিশিরা দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। এর আগে উদ্বোধনীতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টে দেওয়া 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয় এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে আজ তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। আদেশের পর কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগত করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সাথে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার BFIU থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাব তলবের এই নির্দেশনা, যাতে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী 5 কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে বলা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। 5 অগস্টের পর থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মিয়ানমারের পরিস্থিতিকে সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে শফিকুল আলম আরও জানান, আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বড় একটি কনফারেন্স আয়োজন করা হবে, যেখানে সকল রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হবে। 2009 সাল থেকে 2024 সালের 4 অগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক 764 জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, প্রশাসনের রদবদল নিয়মিত প্রক্রিয়া, সরকার প্রয়োজন অনুসারে রদবদল করছে। আমরা যে 88টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। এখন এইটাকে আপনি কিভাবে নেবেন?
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ এহসান ফরিদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোমেন সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং ২ কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন। মুসলিম বিশ্বে চলমান সংকট নিরসনে ইরানের সাথে একত্রে কাজ করতে চায় জামায়াত ইসলামী। জামায়াত নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চেভাশির বৈঠকে এই ঐকমত্য হয়। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে নেতৃত্ব দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতায় ইরানের সাথে ব্যবসা বাণিজ্য আগামীতে আরও ঘনিষ্ঠ হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন ইরানি রাষ্ট্রদূত। জামায়াতের প্রতিনিধি দলকে ইরান সফরের আমন্ত্রণ জানান তিনি। মুসলিম দুটি বৃহৎ দেশ হিসাবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কিভাবে হতে পারে এবং মুসলমানরা কী ধরনের ভূমিকা নিতে পারে সে বিষয়ে আমাদের সাথে মত বিনিময় হয়েছে। আমরা এই সকল বিষয়ে ঐকমত্য পোষণ করছি এবং আগামীতে দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরও বৃদ্ধি হবে এবং সেই হিসাবে আমরা নানা উদ্যোগ গ্রহণ করব এবং উদ্যোগ গ্রহণের কথা চিন্তা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। এছাড়া সরাসরি বিদেশ থেকে ভোজ্য তেল কেনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানী পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, তেলের দাম বাস্তবতা মেনে বাড়ানো হয়েছে, অন্যথায় দীর্ঘমেয়াদী ক্ষতি হতো। এছাড়া আওয়ামী সরকার বিপুল পরিমাণ অর্থ লুটপাট করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য সংস্কার করা এবং নির্বাচন দেয়া। এ সময় উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বাইরে থেকে নয়, দেশের সাংবাদিকরাও সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল, বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমি চেষ্টা করছি যে সরাসরি টিসিবি যেন স্থানীয় যে যারা মুষ্টিমেয় যে কয়েকজন তেল উৎপাদক বা বিপণনকারী আছেন তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি। কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু খাতকে বছরের পর বছর করমুক্তভাবে শিশুর মতো লালন পালন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সকালে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকারের জনকল্যাণমূলক কাজের স্বার্থে মানুষকে ঠিকমতো কর ও ভ্যাট দেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সেই সাথে কর বা মূসক আদায়ের ক্ষেত্রেও মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে এনবিআরকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সরকারকে আয়, কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন। যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা।
দেশের নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। তাদের তথ্য মতে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা ১,১৫৬টি। সকালে রাজধানী গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, প্রত্যেক জেলা থেকে সবচেয়ে বেশি দূষিত একটি নদীকে দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। জানান, ঢাকার মোট ২১টি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। দেশে খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো হামলা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আন্তনি চৌধুরী। এ সময় বক্তারা দাবি করেন, ভারতীয় কিছু গণমাধ্যম উস্কানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। দেশের মানুষকে কোনো প্রকার উস্কানিতে পা না দেয়া সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এছাড়া দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর ও ছাত্র জনতা হত্যার আসামি শেখ হাসিনা। আইন অনুযায়ী তার বিচার হবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে, ঐক্যবদ্ধভাবেই তা মোকাবেলা করা হবে। দুপুরে কুষ্টিয়ায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলেও জানান বিএনপির এই নেতা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে বগুড়ার শেরপুরে শান্তি সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বিকেলে উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসনামলে দেশে নানা ধরনের বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে। সমাবেশে সবাইকে নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান এই বিএনপি নেতা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নারী শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। অন্যদিকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ভারতের পরামর্শে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় বলে অভিযোগ করেন তিনি। বিকেলে নাটোরে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। একই সঙ্গে স্বৈরাচারে কোনো ফাঁদে না পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। কলেজ অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শাহিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেন্ট মার্টিনে পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা হবে। শেষ হলো ওয়ালটনের বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৪। সোমবার সন্ধ্যায় ওয়ালটন হাইটেক হেলিপ্যাড মাঠে জমকালো আয়োজনে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।
জেগে উঠি একসাথে বৈষম্যহীন বাংলাদেশে প্রতিপাদ্য অনুষ্ঠিত হলো বিসিএস 22তম ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠান। রাজধানীর শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ফোরামের সভাপতি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আক্তার সূচনা বক্তব্য উঠে আসে বৈষম্য দূর করার প্রত্যয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় 22তম সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের মিলন মেলা। আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টাকারীরা গণশত্রুতে পরিণত হবে, মানবাধিকার দিবসের গণজমায়েতে নাহিদ ইসলাম। র্যাব বাতিলের সুপারিশ, বিএনপির ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে, তারেক রহমান। হাসিনা রেহানার ব্যাংক হিসেবে তথ্য চেয়েছে বিএফআইইউ, জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। 6 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের প্রতি সহিংসতার 88 মামলায় 70 জন গ্রেফতার, প্রেস উইং। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।